2024 সালের 9 আগস্ট সকাল 9:30 নাগাদ আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের কলেজ শাখার সেমিনার হল থেকে একজন মহিলা ডাক্তারের মৃতদেহ অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার করা হয়। 31 বছর বয়সী এই ডাক্তারের দেহে মারাত্মক আঘাতের চিহ্ন ছিল। মৃতদেহের পোস্টমর্টেম রিপোর্টে ধর্ষণের প্রমাণ পাওয়া যায়। এই ঘটনা সারা দেশ জুড়ে তীব্র প্রতিবাদের জন্ম দেয়। অর্থাৎ 9 আগস্ট 2024 সালের কলকাতা আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটে যাওয়া এক মর্মান্তিক ধর্ষণ ও খুনের ঘটনা সারা দেশকে নাড়িয়ে দেয়। রাত 3টা থেকে 6টার মধ্যে ঘটনাটি ঘটে বলে অনুমান করা হচ্ছে। ভুক্তভোগী ছিলেন একজন পোস্ট গ্রাজুয়েট শিক্ষানবিশ ডাক্তার, যিনি ওই রাতে ডিউটিতে ছিলেন। ভোরের দিকে সেমিনার রুমে তার মৃতদেহ পাওয়া যায়। অটোপসি রিপোর্টে জানা যায় যে ভুক্তভোগীকে প্রথমে শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং তার শরীরে যৌন নির্যাতনের স্পষ্ট চিহ্ন পাওয়া যায়। তার গলায় অস্থি ভেঙে যাওয়া, মুখে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং যৌনাঙ্গে গুরুতর আঘাতের লক্ষণ ছিল। এছাড়াও তার শরীর থেকে রক্তপাত হচ্ছিল, যা যৌন নির্যাতনের প্রমাণ বহন করে। মৃতদেহের পোস্টমর্টেম রিপোর্টে ধর্ষণের প্রমাণ পাওয়া যায়। এই ঘটনার ফলে সারা দেশ জুড়ে তীব্র প্রতিবাদের জন্ম দেয়। এই ঘটনার মূল অভিযুক্ত কলকাতা পুলিশের সাথে যুক্ত একজন সিভিক ভলেন্টিয়ার, যার নাম সঞ্জয় রায়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ থেকে চিহ্নিত হয় এবং পরে গ্রেপ্তার করা হয়। এই নৃশংস ঘটনার প্রতিবাদে কলকাতা সহ সারা ভারতের বিভিন্ন স্থানে ডাক্তার এবং নার্সদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেন এবং অপরাধীর সর্বোচ্চ শাস্তির প্রতিশ্রুতি দেন। এই ঘটনাটি সারা দেশে নারীদের নিরাপত্তার বিষয়ে নতুন করে আলোচনার সূত্রপাত করেছে এবং অনেকেই তদন্তের জন্য সিবিআই এর হস্তক্ষেপ দাবি করেছেন। পরবর্তীকালে কলকাতা হাইকোর্ট এই মামলাটি সিবিআইকে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন এবং তদন্তের উপর নজরদারি রাখছেন। এই ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ একটি বিশেষ তদন্ত দল গঠন করেছে এবং একজন সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছে। তবে সন্দেহভাজনদের সংখ্যা নিয়ে এখনো বিতর্ক রয়েছে। ধর্ষণ এবং হত্যাকাণ্ডের জন্য অভিযুক্ত ব্যক্তি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে দণ্ডবিধির 376 ধর্ষণ এবং 302 খুন ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার পরপরই হাসপাতাল এবং কলেজের শিক্ষার্থীরা ব্যাপক বিক্ষোভ শুরু করে। এছাড়াও কলকাতা সহ সারা দেশে নারীরা মেয়েরা রাত দখল করো একটি শিরোনামে প্রতীকী মিছিল বের করে। পুলিশের তরফ থেকে সেমিনার হলের ভাঙচুর নিয়ে গুজবের ব্যাপারে সতর্কতা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের বিরুদ্ধে দ্রুত বিচার করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং তাদের মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন। ঘটনাটি গণমাধ্যমে ব্যাপকভাবে স্থান পেয়েছে এবং সারা দেশে বিশেষ করে চিকিৎসাগত পেশার সঙ্গে জড়িত সম্প্রদায়ের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। ছাত্র ইউনিয়ন এবং নিহতের সহকর্মীরা সঠিক বিচার এবং ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা উন্নতির দাবি করেছেন। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন IMA এর প্রতিক্রিয়া হিসাবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী JP নাড্ডার সঙ্গে দেখা করেন এবং ডাক্তারদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে একটি বিশেষ কেন্দ্রীয় আইন প্রবর্তন করার কথা বলেন। তারা হাসপাতালগুলোকে নিরাপদ অঞ্চল হিসাবে চিহ্নিত করার আহ্বান জানান। অপরাধের পর সারা দেশে চিকিৎসা কর্মীদের নিরাপত্তা এই বিষয়ে গুরুতর উদ্বেগ উত্থাপন করে আবাসিক ডাক্তারদের ব্যাপক প্রতিবাদ এবং ধর্মঘটের প্রতিক্রিয়ার পরে
এই আবেদনটি করা হয়েছিল। 13ই আগস্ট মহারাষ্ট্র রাজ্যে 8,000 জনেরও বেশি ডাক্তার জরুরি পরিষেবা ব্যতীত সমস্ত চিকিৎসা স্থগিত করেছিলেন। নতুন দিল্লিতে সাদা কোট পরা জুনিয়র ডাক্তাররা বড় বড় সরকারি হাসপাতালের বাইরে বিক্ষোভ করেছেন। 13ই আগস্ট কলকাতার প্রায় সব সরকারি কলেজ হাসপাতালে জরুরি পরিষেবা স্থগিত ছিল। লখনউ এবং গোয়ার মতো শহরগুলিতে অনুরূপ বিক্ষোভ কিছু হাসপাতালের পরিষেবাকে প্রভাবিত করেছিল। যে সমস্ত হাসপাতালগুলিতে বিক্ষোভ হয়েছিল তাদের মধ্যে রয়েছে এইমস দিল্লি, লেডি হার্ডিজ মেডিকেল কলেজ, RML হাসপাতাল, কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ এবং হাসপাতাল পাশাপাশি RG কর মেডিকেল কলেজ ও হাসপাতাল। 12ই আগস্ট ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন সমস্ত নির্বাচনী চিকিৎসা পরিষেবা স্থগিত করে প্রতিবাদ করে। 12ই আগস্ট IMA এবং অন্যান্য গোষ্ঠীর একটি প্রতিনিধি দল স্বাস্থ্যমন্ত্রী JP নাড্ডার সাথে দেখা করার পরে কিছু বিক্ষোভ প্রত্যাহার করা হয়েছিল। যাই হোক, ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন এবং এইমস দিল্লি, কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ, ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজ, RG কর মেডিকেল কলেজ ও হাসপাতাল, RML হাসপাতাল সহ ভারতের বেশ কয়েকটি আবাসিক ডাক্তার সমিতির প্রতিবাদ অব্যাহত থাকে। ধর্মঘট প্রত্যাহার করার 2 দিন পর RG কর মেডিকেল কলেজে বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের সহিংসতার প্রতিবেদনের পর FORDA তাদের ধর্মঘট পুনরায় শুরু করে। 14ই আগস্ট কলকাতা এবং ভারতের অন্যান্য শহরে মেয়েরা রাত দখল করো নামে একটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়। প্রতিবাদের লক্ষ্য ছিল স্বাধীনতার মধ্যরাতে নারীর স্বাধীনতা। উল্লেখ্য যে 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে রাত জুড়ে বিক্ষোভ অব্যাহত ছিল। 15ই আগস্ট মধ্যরাতের কিছু পরে কিছু দুষ্কৃতকারী RG কর মেডিকেল কলেজে ব্যারিকেড ভেঙে হাসপাতালে প্রবেশ করে। তারা হাসপাতাল চত্বরে ঢিল ছোড়ে এবং হাসপাতালের জরুরি বিভাগ সহ কিছু অংশে ভাঙচুর চালায়। পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে। বেশ কয়েকজন পুলিশকর্মী ও বিক্ষোভকারী আহত হন। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এই ঘটনার জন্য কলকাতা পুলিশের বিরুদ্ধে দূষিত গণমাধ্যম প্রচারণাকে দায়ী করেন। 15ই আগস্ট হাসপাতাল চত্বরে সহিংসতা ও ভাঙচুরের জন্য দায়ী 19 জনকে কলকাতা পুলিশ আটক করে এবং পরে গ্রেপ্তার করে। অপরাধের পাশাপাশি হাসপাতালে ভাঙচুরের প্রতিক্রিয়ায় অনেক মেডিকেল কলেজ সহ IMA 17ই আগস্ট সমস্ত হাসপাতালে দেশব্যাপী ধর্মঘট পালন করে। এর ফলে সারা দেশে সরকারি হাসপাতাল ও বিভিন্ন হাসপাতালের চিকিৎসা পরিষেবা ব্যাপকভাবে স্থগিত হয়ে যায়। জরুরি পরিষেবাগুলি কার্যকর থাকলেও OPD পরিষেবা ও অস্ত্রোপচার বাতিল করা হয়েছিল। 18ই আগস্ট ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকরা ডুরান্ড কাপের কলকাতা ডার্বি চলাকালীন সল্টলেক স্টেডিয়ামে বিক্ষোভের পরিকল্পনা করেছিল, কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে ওই দিন ম্যাচটি পরিত্যক্ত করে অন্যত্র সরানোর পরিকল্পনা করা হয়। ম্যাচ বাতিলের পর ইস্টবেঙ্গল মোহনবাগান ও মোহনবাগান ক্লাবের ভক্তরা একত্রিত হয়ে স্টেডিয়ামের কাছেই রাস্তায় প্রতিবাদ শুরু করে। 22শে আগস্ট সুপ্রিম কোর্টের আপিলের পর দিল্লির এইমস, RML হাসপাতাল এবং সারা ভারত জুড়ে অন্যান্য সরকারি হাসপাতালের কর্মীরা তাদের ধর্মঘট প্রত্যাহার করে। তবে আদালতের আশ্বাস সত্ত্বেও পশ্চিমবঙ্গের চিকিৎসকরা তাদের ধর্মঘট চালিয়ে যান। 27শে আগস্ট পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এবং বিরোধী দল ভারতের জনতা পার্টি দ্বারা একটি সমাবেশের আয়োজন করা হয়েছিল। প্রতিবাদের নাম ছিল নবান্ন অভিযান। আগে নবান্ন অভিযানের মতোই এবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার জন্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছিল।
কলকাতা পুলিশ এই মিছিলটিকে বেআইনি বলে অভিহিত করে এবং ভবনের চারপাশে ব্যারিকেড তৈরি করে। ভিড়কে ছত্রভঙ্গ করার জন্য তারা লাঠিচার্জ করে, জল কামান এবং কাঁদানো গ্যাস ব্যবহার করে, যার পরে বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ শুরু করে। এই অভিযানের পর বেশ কয়েকজন পুলিশ সদস্য ও বিক্ষোভকারী আহত হন। নবান্ন অভিযান সমাবেশের সময় সহিংসতা এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের দমন পীড়নের পরে বিজেপি 28শে আগস্ট পশ্চিমবঙ্গে 12 ঘন্টার রাজ্যব্যাপী বন্ধ ঘোষণা করে। ধর্মঘটের কারণে মূলত কলকাতায় রেল ও সড়ক পরিবহন পরিষেবা প্রভাবিত হয়। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কর্মীদের মধ্যে দিনভর সহিংসতা হয়। 2রা সেপ্টেম্বর জুনিয়র ডাক্তাররা কলকাতা পুলিশ কমিশনের পদত্যাগের দাবিতে কলেজ স্কোয়ার থেকে লালবাজার অভিমুখে মিছিল করে। পুলিশ হেডকোয়ার্টার লালবাজারের সামনে ব্যারিকেড দেওয়ায় চিকিৎসকরা রাস্তায় বসে পড়ে। তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার জন্য সমালোচিত হয়েছে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এবং রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টি সদস্যরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্য পুলিশকে ঘটনার জন্য সরাসরি দায়বদ্ধ বলে অভিহিত করে। দাবি করে যে 14ই আগস্ট রাতে ভাঙচুর ওই অপরাধ সংক্রান্ত প্রমাণ নষ্ট করার জন্য গুন্ডা বাহিনী দ্বারা সংগঠিত হয়েছিল। বলিউড তারকাদের মধ্যে ঋত্বিক রোশন, কারিনা কাপুর, আলিয়া ভাট তাদের সামাজিক মাধ্যমে নির্যাতিতার জন্য ন্যায় বিচারের আহ্বান জানিয়েছেন। অন্যান্যরা যেমন সৌরভ গাঙ্গুলি, মোহাম্মদ সিরাজ অপরাধীদের কঠোর শাস্তির দাবি করেছিলেন। প্রাক্তন ক্রিকেটার এবং রাজ্যসভায় আম আদমি পার্টির সাংসদ হরভজন সিং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালকে এই মামলার বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে একটি চিঠি লিখেছেন। 28শে আগস্ট রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই ঘটনাটিকে ভয়াবহ বলে বর্ণনা করেন। ঘটনাটি আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করে, যার ফলে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, পাকিস্তান, কানাডা, জার্মানি, যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের কাছ থেকে প্রতিবাদ এসেছিল। 9 আগস্ট যে বেদনাদায়ক দুঃখজনক ঘটনাটি ঘটেছে তার জন্য আমরা সকলেই মর্মাহত। আমরা ভারত সরকারের কাছে এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে বিনীত আবেদন, সঠিক বিচার আমরা যাতে পাই।